বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছো। আজকে বিজ্ঞানের 11তম অধ্যায়ের দ্বিতীয় পাঠ আলোচনা করব, সেটা হচ্ছে প্রতিফলন, প্রতিসরণ এবং শোষণ। তো এই আলোচনা করার জন্য প্রতিবারের না এবারও তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং যে বিষয়গুলো আলোচনা করা হবে সেগুলো খুব সুন্দরভাবে দেখবে। প্রাথমিক অবস্থায় প্রতিসরণ, প্রতিফলন এবং সূর্যের যে আলো, এটা মূলত কি? আলো যখনই একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে এসে পড়ে তখনই প্রতিফলন, প্রতিসরণ এবং শোষণ এই তিনটি প্রক্রিয়া ঘটে থাকে। তো এখান থেকে একটা বিষয় বলেছে, ধরো আমাদের ঘরে কি আমরা জানালা ইউজ করি, অনেক সময় সূর্যের আলো কাছে জানালা ভেদ করে আমাদের ঘরের ভিতরে প্রবেশ করে। আবার দেখা যাচ্ছে যে গাড়ির কাচ বা কোনো দোকানে তোমার কাচ লাগানো থাকে ওইগুলা, তারপরে তোমার পানিতে অথবা নদীতে যে স্বচ্ছ যে জিনিসগুলো আছে এইগুলোর ভিতর দিয়ে আলো সহসায় প্রবেশ করতে পারে। বিশেষ করে শীত প্রধান অঞ্চলে আমরা গ্রিন হাউস ইফেক্টটা দেখি, যে কাঁচের তৈরি বিশেষ ঘর, ঘরের ভিতরে যাতে সূর্য আলো প্রবেশ করতে পারে এবং ঘরটা যাতে গরম থাকে, এজন্য এই বিশেষ প্রক্রিয়া ব্যবহার করা হয়। তো এখানে একটা জিনিস লক্ষ্য করা যায় যে স্বাভাবিক অবস্থায় সূর্যের আলোটা যখন সরাসরি কাছে লাগে, কাচ ভেদ করে যখন ভিতরে প্রবেশ করে, তো এই আলোটা কিছুটা তির্যকভাবে পড়ে এবং কিছুটা বাঁকাভাবে পড়ে, এবং কিছু কিছু স্থান আছে যেগুলোয় ভিতরে আলোর তাপটা বা সরাসরি পড়ার পরে ওই আলোটা আর প্রতিফলিত হয় না বা কোনো জায়গায় ফিরে যায়। এই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা যে বিষয়টি এখানে উল্লেখ করতেছি, দেখো একটা গ্লাস রাখা আছে। একটা গ্লাসে দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একটা গ্লাস, এই গ্লাসে পানি আছে, এক ফুল সম্পূর্ণ একটা গ্লাসে পানি রাখা হয়েছে, এবং এই পানিতে যখন সূর্যের আলোটা পড়তেছে তখন তির্যকভাবে সে উঠে যাচ্ছে। সরাসরি দেখা যাচ্ছে এরকম এইভাবে সরাসরি না পড়ে সে আলোটা এখানে পড়ে প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে, এবং কিছু জিনিস সেটা হচ্ছে নিচের দিকে সোজাসুজি না যে হালকা বেঁকে যে ভিতরে প্রবেশ করতেছে। এই ভিতরে বেঁকে যাওয়া, প্রতিফলিত হওয়া এবং সরাসরিভাবে যে সূর্যের আলোটা পড়া, এই তিনটে বিষয় সম্পর্কে আলোচনা করব। আর এই তিনটে বিষয়ে ভিন্ন ভিন্ন অবস্থা হওয়ার কারণে কোনোটার নাম দেওয়া হয়েছে প্রতিফলন, কোনোটার নাম দেওয়া হয়েছে প্রতিসরণ এবং কোনোটার নাম দেওয়া হয়েছে শোষণ। তাহলে এই যে সমতল জায়গা, ধরো এই সমতল জায়গা থেকে যখন সূর্যের আলো বা কোনো কিছু টর্চ জাতীয় আলো যখন তুমি মারতেছো, এই যে মাধ্যম, এই মাধ্যমটাকে আমরা স্বাভাবিক অবস্থায় বলতে পারি অবতল। দেখো এই যে সূর্যের আলোটা যে এইভাবে আসতেছে, আসার পরিপ্রেক্ষিতে যে এই দিকে ফিরে যাচ্ছে, এই যে পানিটা হালকা বাধাপ্রাপ্ত হয়ে যে বিপরীত দিকে ফিরে যাচ্ছে, এই ফিরে যাওয়াকে আমরা তখন এটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে প্রতিফলন। আর এই যে পানিটা হালকা বাধাপ্রাপ্ত হয়ে যে বেঁকে নিচের দিকে যাচ্ছে, এটাকে আমরা বলতে পারি প্রতিসরণ। কিংবা দেখো গ্লাসে গেলে, এবার দেখো পানির ভিতরে যদি দেখাই, পানির ভিতরে দেখা গেলে দেখা যাচ্ছে এই যে সমতল একটা জায়গা, এটাকে আমরা অবতল বলতে পারি। আর এই যে দেখো সূর্যের যে আলোটা যাচ্ছে, এটা সরাসরিভাবে এদিকে আসার কথা ছিল, কিন্তু এদিকে না এসে হালকা বেঁকে এদিকে গেছে। আবার দেখো স্বাভাবিক অবস্থা এটা হচ্ছে সোজাসুজি অবস্থা, কিন্তু এদিকেও যায়নি। আবার দেখো কিছু আলো, দেখো এখানে যখন কিছু এদিকে বেঁকে যাচ্ছে, তার মানে এই সূর্যের আলোটা এই জায়গায় এই অবতলে বাধাপ্রাপ্ত হয়ে কিছুটা আলো যে ফিরে যাচ্ছে, এই ফিরে যাওয়াকে আমরা বলতে পারি প্রতিফলন। অর্থাৎ এই যে আলোক রশ্মিটা এই যে অবতল, অর্থাৎ এই যে পানিটার এখানে বাধাপ্রাপ্ত হয়ে কিছুটা আলো যে তির্যকভাবে ফিরে যাচ্ছে, এই ফিরে যাওয়াকে আমরা বলতে পারি প্রতিফলন। আর এই আলোটা কিছুটা অংশ সরাসরি অবস্থায় কিছুটা পানিতে বাধাপ্রাপ্ত হয়ে পানির স্বচ্ছ মাধ্যম থেকে হালকা বেঁকে যখন ভিতরে প্রবেশ করতেছে, এই ভিতরে প্রবেশ করাকে আমরা বলতে পারি প্রতিসরণ। আবার দেখো এখানে পরে একটা ছবিটাই দেখছো, খেয়াল করতেছো যে একটা বল একটা সমতল মেঝেতে, শক্ত মেঝে, এই মেঝের উপর যখন তুমি যেভাবে তির্যকভাবে তুমি বলটা যদি ছুঁড়ে মারো, বিপরীত মেঘে তির্যকভাবে বলটা কি অতটা দূরত্বে কি বাধাপ্রাপ্ত হয়ে ফিরে যাবে। আবার যদি তুমি সোজাসুজিভাবে দাও তাহলে ওরকম সোজাসুজিভাবে তির্যকভাবে যাবে। যদি তুমি সরাসরি খাড়াভাবে দাও তাহলে বলটা খাড়াভাবে উঠে যাবে। তো এটা মূলত বোঝাচ্ছে আলোর যে প্রতিফলন, সেই প্রতিফলনটা বোঝাচ্ছে। যে চেহারা, আয়নায় যে আমাদের চেহারা, এটা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আমাদের যে চেহারাটা যখন আমরা আয়নায় দেখি, তখন তার প্রতিছবি হিসেবে আমরা আমাদের পার্শ্ববর্তী চেহারা দেখতে পাই। তার মানে ডান পাশেরটা বাম পাশে, বাম পাশেরটা ডান পাশে দেখতে পাই। তো এটা যদি আমরা ধরো পাশাপাশি একটা গ্লাস আছে, তার পাশে আরেকটা 90 ডিগ্রি বরাবর একটা গ্লাস রাখলাম,
তো গাছ এই গ্লাস রাখার পরিপ্রেক্ষিতে কিন্তু চেহারার বা অদল বদলের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পার্শ্বচিত্রের কোনো পরিবর্তন হবে না। এটা মূলত আমাদের আলোচনার বিষয় ছিল। এবার দেখো এখানে আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমরা এটা সবাই পরীক্ষা করতে পারো যে তুমি দুইটা বাটি নিতে পারো, কাঁচের বাটি নিলে সবচেয়ে বেশি ভালো হবে, অথবা স্টিলের বাটি বা যে কোনো বাটি নিলে বা গ্লাস নিলে প্রথমে পানি না ঢেলে একটা তুমি কয়েন দিবা, 5 টাকার কয়েন হোক বা 2 টাকার কয়েন হোক দিবা, দেখবে যে তুমি সরাসরি দেখতে পাচ্ছ যে এরকম এই সরাসরি তুমি দেখতে পাবা। কিন্তু যখন তুমি ওটা পানি দ্বারা ভরাট করার পরিপ্রেক্ষিতে তোমার ওই জিনিসটা কিন্তু তুমি আর সরাসরি দেখতে পাবো না, যেন মনে হবে ওখান থেকে কিছুটা বাঁকা হয়ে গেছে, তির্যক হয়ে পড়ছে। তার মানে পানি থেকে বাতাসে যাওয়ার সময় আলোক রশ্মি বাঁকা হয়ে যায়, পানির মাধ্যম থেকে যখন বাতাসের মাধ্যমে আলোক রশ্মি যায় তখন কি বাঁকা হয়ে যায়। এখানে এই বিষয়টা পরীক্ষা করতে চাইছে। এবার দেখো বলছে কিভাবে দেখি এবং রঙের ধরন। তো প্রাথমিক অবস্থায় দেখো এই রঙটা আমরা কিভাবে দেখতে পারি, আমাদের যে টেলিভিশন, স্মার্টফোন, ল্যাপটপ এরকম নানা রকমের জিনিস আছে। তো তুমি এই পরীক্ষাটা ফোনের উপরেই করতে পারো। ধরো একটা ফোন আছে, ফোনের স্ক্রিনের উপর তুমি একটা পানির ফোঁটা ফেলবা, সাবধানে পানির ফোঁটা ফেলার পরে দেখা যাচ্ছে যে স্ক্রিনের আলোটা অন করলে তুমি এক সাইড থেকে দেখলে দেখবা যে ওই পানির ফোঁটার ভিতরে অনেকগুলো রং দেখা যাচ্ছে। তো এভাবে মনে করো যে আমরা এই রঙগুলো সবগুলো দেখতে পারি। আর প্রাথমিক অবস্থায় দেখো এখানে কিছু বিষয় বলছে, এগুলো পড়ে নিবা। তো প্রাথমিক অবস্থায় দেখো সবুজ, নীল এবং লাল এই 3টা রং দিয়ে স্মার্টফোনের স্ক্রিনে সব রং তৈরি করা যায়। এখানে একটা বিষয় খেয়াল করো যে রঙিন আলো যখন চোখে পড়ে তখন আমাদের চোখের রেটিনাতে এই লাল, নীল ও সবুজ রঙের সংবেদী কোষগুলো নির্দিষ্ট রঙের অনুভূতি তৈরি করে এবং ভিন্ন ভিন্ন রঙের সংমিশ্রণে আমরা ভিন্ন ভিন্ন রঙগুলো দেখতে হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দেখো সাদা রঙটা আমরা কীভাবে তৈরি করতে পারি। সাদা রঙটা তৈরি করার জন্য দেখা যাচ্ছে যে সমপরিমাণ আমরা যে মৌলিক যে 3টি রঙ আছে লাল, নীল এবং সবুজ, এই 3টে রঙ সমপরিমাণ যদি একসাথে মিশাই বা এক পরিমাণের সাথে যদি রাখি তাহলে দেখা যাচ্ছে আমরা সাদা রঙ তৈরি করতে পারবো। এখানে দেখো দেখানো হয়েছে যে লাল, সবুজ এবং নীল এই 3টে রঙ যখন একসাথে মিশ্রিত করা হয়েছে সমপরিমাণ হবে তখন সেটা সাদা রঙ হয়ে গেছে। আবার অনুরূপভাবে তোমার এখানে এই যে হলুদ রঙ, বেগুনি রঙ এবং এই যে হালকা নীল রঙ যখন একসাথে মিক্সড করা হয়েছে তখন কী হয়েছে, কালো রঙ হয়ে গেছে। তো এইভাবে রঙগুলোর মিশ্রণ ঘটানো হয় এবং রঙগুলো কোনটা কী রঙ সেটা দেখা হয়। আশা করা যায় তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।